হ্যালো স্টুডেন্টস, আমি নমিতা ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরেকবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো সুলতান মাহমুদের ভারত আক্রমণের গুরুত্ব সম্পর্কে। ঠিক আছে, তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি। তো আলোচনা শুরু করার পূর্বে তোমার একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা স্ক্রিনে দুটো নম্বর দেখতে পাচ্ছ। এই দুটো নম্বর হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। তো এছাড়াও তোমাদেরকে একটু কোর্স ডিটেলসটাও বলে রাখি যে তোমাদের যাদের মেজর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স সেটা রাখা হয়েছে 1299 টাকা। এছাড়াও তোমাদের যাদের মাইনর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্সটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে 699 টাকা। তো স্টুডেন্টস, এই ছিল ইনফরমেশন। এবার আমরা আজকের আলোচনা শুরু করব। তো আলোচনার বিষয়ে প্রথমেই বললাম যে সুলতান মাহমুদের ভারত অভিযানের গুরুত্ব সম্পর্কে। তো এর আগে আমরা জেনে নিই সুলতান মাহমুদকে। তো সুলতান মাহমুদ হলেন গজনি সাম্রাজ্যের একজন অধিপতি। ঠিক আছে, তো সুলতান মাহমুদ সম্পর্কে বলা যায় যে ভারত ইতিহাসে তিনি কিন্তু একজন লুণ্ঠনকারী নামে পরিচিত। তো সুলতান মাহমুদ সম্পর্কে বলা যায় যে মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু জয়ের 300 বছর পর 1100 থেকে 1127 খ্রিস্টাব্দের মধ্যে সুলতান মাহমুদ বা গজনির সুলতান মাহমুদ 17 বার ভারত আক্রমণ করেছিলেন। তো সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন? 17 বার। কোন সময়কাল থেকে কোন সময়কাল পর্যন্ত? 1000 থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে। ঠিক আছে, তো তার সম্পর্কে আরো বলা যায় যে বারংবার অভিযান চালানো সত্ত্বেও সুলতান মাহমুদ মুলতান ও পাঞ্জাব ছাড়া ভারতের অন্য কোনো অঞ্চলকে কিন্তু গজনি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেনি। ঠিক আছে, তো তিনি কেবলমাত্র মুলতান ও পাঞ্জাবকে নিজ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেছেন, কিন্তু অন্যান্য ক্ষেত্রে তিনি যে অভিযানগুলো করেছিলেন এবং জয়লাভও করেছিলেন সেক্ষেত্রে তিনি কিন্তু ভারতের অন্য কোনো অঞ্চলকে কি করেননি, নিজ সাম্রাজ্যভুক্ত করেননি। তিনি কেবলমাত্র ধন সম্পদ লুট করেছেন এবং নিজ দেশে চলে যান। ঠিক আছে, যে জন্য বা যার জন্য তিনি ভারত ইতিহাসে কি নামে পরিচিত? একজন লুণ্ঠনকারী নামে পরিচিত। ঠিক আছে, তো সুলতান মাহমুদ সম্পর্কে জানা গেল যে তিনি কোন সময়কালে এবং কতবার ভারতবর্ষ আক্রমণ করেছেন। ঠিক আছে, এবং তিনি ভারতবর্ষের যে অধিকাংশ অঞ্চলকে নিজ সাম্রাজ্যভুক্ত করেনি, কেবলমাত্র মুলতান ও পাঞ্জাব অঞ্চলকে নিজ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেছেন। তো তিনি এই যে অধিকাংশ অঞ্চলকে নিজ সাম্রাজ্যভুক্ত করেনি, অর্থাৎ সাম্রাজ্য গঠন করেননি, এর পেছনে ঐতিহাসিক ইরফান হাবিব কি বলেছেন সেটা নিয়ে এবারে আমরা আলোচনা করব। তো দেখো, বলা হয়েছে যে ঐতিহাসিক ইরফান হাবিব মনে করেন যে সুলতান মাহমুদ উপলব্ধি করেছিলেন যে ভারতের দুর্ধর্ষ রাজপুত জাতিকে স্থায়ীভাবে পদানত করা কি অত্যন্ত কঠিন। ঠিক আছে, তো এই জন্য তিনি এই অঞ্চলকে নিজ সাম্রাজ্যভুক্ত করেনি। ঠিক আছে, বা ভারতবর্ষের অধিকাংশ অঞ্চলকে নিজ সাম্রাজ্যভুক্ত করেনি। এছাড়াও তিনি বলেন, ইরফান হাবিব বলেন যে ভারতবর্ষের অভ্যন্তরে স্থায়ী শাসন ব্যবস্থা বা সাম্রাজ্য প্রবর্তনের মতো কোনো মানসিকতা বা আগ্রহ কার ছিল না? সুলতান মাহমুদের ছিল না। এই জন্য তিনি ভারতবর্ষের অধিকাংশ অঞ্চলকে কি করেনি, নিজ সাম্রাজ্যভুক্ত করেনি। ঠিক আছে, তো এই গেল দুটো কারণ, যে এই কারণ দুটো কে উপস্থাপন করেছেন? ইরফান হাবিব। তো ইরফান হাবিবের দৃষ্টিকোণ থেকে ভারতবর্ষে সুলতান মাহমুদের সাম্রাজ্য গঠন না করার কারণ সম্পর্কে আমরা আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করব এই যে তিনি 17 বার ভারত অভিযান করেছিলেন, তার পেছনে তার উদ্দেশ্য কি ছিল বা লক্ষ্য কি ছিল। ঠিক আছে, তো প্রথমতম উদ্দেশ্য হলো কি, ধন সম্পদ লুণ্ঠন করা। তো এই ক্ষেত্রে বলা হয়েছে যে ভারতের বিপুল ধন সম্পদ হস্তগত করে গজনিতে ফিরে যাওয়া এবং গজনির সাম্রাজ্যকে সমৃদ্ধ করাই তার কি ছিল? প্রধান লক্ষ্য ছিল। ঠিক আছে, তো বারংবার ভারতবর্ষ অভিযান করা এবং ভারতবর্ষ কিন্তু প্রাচীন কাল থেকেই তার যে ধন সম্পদ, ঠিক আছে, তার জন্য বিখ্যাত ভারতবর্ষ। তো ভারতবর্ষের ধন সম্পদ লুণ্ঠন করে নিজ দেশের আর্থিক উন্নতি ঘটানোই ছিল সুলতান মাহমুদের অন্যতম প্রধান উদ্দেশ্য ভারত অভিযানের। ঠিক আছে, তারপরে দ্বিতীয়তম উদ্দেশ্য হলো ধর্মীয় প্রচারণা। তো এই ক্ষেত্রে বলা হয় যে ইসলাম ধর্মের প্রচারের কথা বলা হলেও ধর্ম বিস্তার অপেক্ষা মন্দির সমূহের গচ্ছিত ধন রত্ন অর্জনই ছিল তার মূল চালিকা শক্তি। তো মন্দিরের ধন রত্ন লুণ্ঠন করা তার তো উদ্দেশ্য ছিল, কিন্তু আরেকটি উদ্দেশ্য লক্ষ্য করা যায়, তা হলো কি ইসলাম ধর্মের প্রচার করা ভারতবর্ষে। ঠিক আছে, তারপরে তৃতীয়তম কারণ বা উদ্দেশ্য বা লক্ষ্য স্বরূপ বলা যায় যে ভারতের ধন সম্পদ ব্যবহার করে মধ্য এশিয়ার বিশাল সৈন্য
সেনাবাহিনী গঠন ও সাম্রাজ্যের স্থায়িত্ব কি করা, নিশ্চিত করা। তো তিনি যে গজনির অধিপতি ছিলেন, সেই গজনিতে ভারতের ধন সম্পদ লুণ্ঠন করে নিয়ে গিয়ে গজনিতে একটি বিশাল সেনাবাহিনী মোতায়েন করা এবং কি সেখানে যে তার যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যকে স্থায়িত্ব প্রদান করাও ছিল এই অভিযানের অন্যতম প্রধান উদ্দেশ্য। তো তার অভিযানের অন্যতম প্রধান উদ্দেশ্য কি, ধন সম্পদ লুণ্ঠন করা ভারতবর্ষে ইসলাম ধর্ম প্রচার করা এবং কি নিজ দেশের অর্থাৎ গজনির সামরিক শক্তি বৃদ্ধি করা, এই দেশের অর্থাৎ ভারতবর্ষের ধন সম্পদ লুণ্ঠন করে নিয়ে গিয়ে। ঠিক আছে, এবার আমরা আলোচনা করব তার ধর্মীয় উদ্দেশ্যকে আরেকটু ডিটেলসে এবং এই ধর্মীয় উদ্দেশ্যের ঐতিহাসিক বাস্তবতা সম্পর্কে। তো দেখো, এক্ষেত্রে বলা যায় যে কোন ঐতিহাসিকের মতে তিনি ধর্মান্ধতা ও ধর্ম প্রচারের উদ্দেশ্যে ভারতবর্ষে আসেন। ঠিক আছে, কিন্তু কিছু বিজিত অঞ্চলের অধিবাসীদের ধর্মান্তরিত করা হলেও সামগ্রিকভাবে মুসলিম জনসংখ্যা ছিল কি অত্যন্ত কম। ঠিক আছে, এবং কি ব্যাপক ধ্বংসলীলার কারণে মামুদের আক্রমণের মাধ্যমে ইসলাম ধর্ম ভারতবর্ষে কোনো জনপ্রিয়তা লাভ করতে পারেনি। ঠিক আছে, তো এই যে তার ধর্মীয় উদ্দেশ্য, সেই ধর্মীয় উদ্দেশ্যের পেছনে আরো কিছু ঐতিহাসিকদের অন্যরকম দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা আলোচনা করলাম। যে কোনো ঐতিহাসিক বলেন যে ধর্মীয় উদ্দেশ্যে তিনি আক্রমণ করলেও কিন্তু তার এই যে ইসলাম ধর্ম, তা কিন্তু ভারতবর্ষের জনপ্রিয়তা লাভ করেনি, কেননা তার অর্থাৎ সুলতান মাহমুদ ভারতবর্ষে একাধিক ধ্বংসলীলা চালিয়েছিলেন মন্দিরের। ঠিক আছে, যার জন্য তার ইসলাম ধর্ম জনপ্রিয়তা লাভ করেনি। এছাড়া কিছু বিজিত অঞ্চলে অধিবাসীদের ধর্মান্তরিত করলেও মুসলিম জনসংখ্যা ছিল কি অত্যন্ত কম। ঠিক আছে, এবার আমরা আলোচনা করব তার অভিযানের সংখ্যা ও ধন সম্পদ হস্তগতকরণ। ঠিক আছে, ভারতের ধন সম্পদ হস্তগতকরণ সম্পর্কে। যে সুলতান মাহমুদ যতবার ভারত আক্রমণ করেছেন, প্রতিবারই তার মূল উদ্দেশ্য ছিল কি ভারতের মন্দির এবং সমৃদ্ধ নগরী থেকে ধন সম্পদ লুণ্ঠন করে নিজ দেশে নিয়ে যাওয়া। তো প্রতিটি অভিযানের পরে তিনি বিপুল স্বর্ণ মুদ্রা, তারপরে রত্ন হস্তি নিয়ে গজনিতে ফিরে যান এবং গজনি শহরকে সুন্দরভাবে কি করেন, সাজিয়ে তোলেন বা আর্থিক সচ্ছলতা নিয়ে আসেন কোথায়, গজনিতে। ঠিক আছে, তো তিনি বিপুল পরিমাণে স্বর্ণ মুদ্রা, রত্ন এবং কি হস্তি নিয়ে বা হস্তি লুণ্ঠন করে নিজ দেশে নিয়ে যান। এবার আমরা আলোচনা করব ঐতিহাসিকদের দৃষ্টিতে তাকে বা তার লুণ্ঠনকারী রূপ সম্পর্কে। ঠিক আছে, তো প্রথমতম বলা হয়েছে যে ভারত ইতিহাসের সুলতান মাহমুদ প্রধানত একজন কি লোভী ও ধ্বংসাত্মক লুণ্ঠনকারী রূপেই পরিচিত। তো বিখ্যাত ভিনসেন্ট স্মিথ কি বলেছেন, তো বিখ্যাত ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ সুলতান মাহমুদকে সোজাসুজি লুণ্ঠনকারী দস্যু বলে অভিহিত করেছেন। ঠিক আছে, তো ভিনসেন্ট স্মিথ তাকে কি বলে অভিহিত করেছেন, লুণ্ঠনকারী দস্যু। ঠিক আছে, তারপরে দেখো তার সম্পর্কে আরো বলা হয়েছে যে ভারতের ঐতিহ্যবাহী মন্দিরগুলিতে রক্ষিত শত শত বছরের সঞ্চিত ধন সম্পদই তার প্রধান কি ছিল, আকর্ষণ ছিল। ঠিক আছে, তো এই গেল ঐতিহাসিকদের দৃষ্টিভঙ্গিতে সুলতান মাহমুদ। এবার আমরা আলোচনা করব সুলতান মাহমুদের প্রধান অভিযানগুলো। তো প্রথম অভিযান তিনি করেছিলেন 1000 থেকে 1001 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তো অভিযানের স্থান কি ছিল, সীমান্তবর্তী দুর্গ ও পেশোয়া। ঠিক আছে, তো এই আক্রমণের গুরুত্ব কি, জয়পালকে পরাজিত করে উত্তর পশ্চিম ভারতে তিনি কি করেছিলেন, তরুণ উন্মুক্তকরণ করেছিলেন। ঠিক আছে, তারপরে 1106-এ তিনি আরেকটি অভিযান করেন, যে অভিযানে তিনি মুলতান আক্রমণ করেছিলেন এবং মুলতান জয় করে গজনি সাম্রাজ্যের প্রত্যক্ষ অধীনে করেছিলেন মুলতান সাম্রাজ্য। ঠিক আছে, তারপরে 1018 খ্রিস্টাব্দে তার একটি অন্যতম অভিযান ছিল। এই অভিযান তিনি মথুরা ও কনৌজে করেছিলেন। ঠিক আছে, যার গুরুত্ব কি, যে উত্তর ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ও ধর্মীয় কেন্দ্র সমূহের ধন সম্পদ লুণ্ঠন করেছিলেন। ঠিক আছে, তারপরে 1025 থেকে 1026 খ্রিস্টাব্দে তিনি সোমনাথ মন্দির আক্রমণ করেছেন। তার অভিযানের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি অভিযান। ঠিক আছে, তো এই মন্দির কোথায় রয়েছে, গুজরাটে। এই মন্দির অভিযানের গুরুত্ব কি, যে সর্বাপেক্ষা বিখ্যাত ও সফল লুণ্ঠন অভিযান তার এটি, যেখান থেকে তিনি প্রচুর স্বর্ণ ও কি রত্ন লুণ্ঠন করে নিজ দেশে নিয়ে যান। ঠিক আছে, তো এগুলো হলো তার 17টি অভিযানের মধ্যে কয়েকটি বিখ্যাত অভিযান সম্পর্কে। এবারে আমরা আলোচনা করব প্রতিরক্ষা ও ব্যূহ
বিনষ্টীকরণ। ঠিক আছে, তো উত্তর পশ্চিম সীমান্তের নিরাপত্তা বিপর্যয়। তো এই ক্ষেত্রে বলা যায় যে সুলতান মাহমুদের বারংবার আক্রমণের ফলে ভারতের প্রাকৃতিক যে প্রতিরক্ষামূলক উত্তর পশ্চিম সীমান্ত ছিল তার সেই সীমান্তের নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত ও দুর্বল হয়ে পড়েছিল। ঠিক আছে, তো এর ফলে পরবর্তীকালে ঘুরি বংশীয় মোহাম্মদ ঘুরি, ঠিক আছে, সহ অন্যান্য বিদেশি আক্রমণকারীদের জন্য ভারতের প্রবেশের পথ চিরতরে উন্মুক্ত হয়ে যায়। তো তার অভিযানের অন্যতম প্রধান গুরুত্ব হলো যে এই যে উত্তর পশ্চিম সীমান্ত, এই উত্তর পশ্চিম সীমান্তের যে প্রাকৃতিক নিরাপত্তা ছিল তার বিঘ্ন ঘটে। ঠিক আছে, এবং পরবর্তী যে বিদেশি আক্রমণ, সেই বিদেশি আক্রমণের পথ প্রশস্ত করেছিল সুলতান মাহমুদ, বিশেষত মোহাম্মদ ঘুরির পথ প্রশস্ত করেছিলেন। ঠিক আছে, এটি হলো তার অভিযানের অন্যতম একটি গুরুত্ব। এছাড়া তার অভিযানের অন্যতম আরো গুরুত্ব সম্পর্কে বলা যায় যে ভারতে বিপুল পরিমাণে সোনা, রূপো, হিরে ও অন্যান্য বহুমূল্য সম্পদ লুণ্ঠিত হওয়ার ফলে সমগ্র উত্তর ভারত গভীর আর্থিক সংকটের মুখোমুখি হয়েছিল। এছাড়া অন্যতম আরো গুরুত্ব সম্পর্কে বলা যায় যে অভিযানগুলির মাধ্যমে ভারতীয় রাজাদের রাজনৈতিক অনৈক্য ঘটে এবং সামরিক যে রণকৌশল তার ত্রুটি ও দুর্বলতা বৈশ্বিক মঞ্চে কি হয়ে যায়, ফাঁকাশ হয়ে যায়। ঠিক আছে, যে ভারতবর্ষের রাজাদের মধ্যে অনৈক্য রয়েছে, সেই অনৈক্য এবং সেই রাজারা বিদেশি আক্রমণ প্রতিহত করতে সক্ষম নয়, এই যে সত্য, এই সত্য বিশ্ব মঞ্চে কি হয়ে যায়, ফাঁকাশ হয়ে যায়। ঠিক আছে, এবারে আমরা আলোচনা করব সুলতান মাহমুদের ভারত আক্রমণের আরো সুদূর প্রসারী গুরুত্ব সম্পর্কে। প্রথমতম যে উত্তর ভারতের শক্তিমান রাজপুত রাজ্যগুলির সামরিক মনোবল ও প্রতিরোধ ক্ষমতা ভেঙে পড়ে। এছাড়া অর্থনৈতিক পতন ক্ষেত্রে বলা যায় যে ভারত থেকে বিপুল ধন সম্পদ গজনিতে স্থানান্তরিত হওয়ায় দেশীয় অর্থনীতির ক্ষতিগ্রস্ত হয়েছিল। এছাড়া এই আক্রমণ সমূহ ভবিষ্যতে ভারতে তুর্কি মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠারই পথ সুগম করেছিল। তো এই গেল তার অভিযানের আক্রমণের গুরুত্ব সম্পর্কে আলোচনা। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আলোচনা ক্লাস এতটাই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।